চারটা ইস্যু এখানে। একটা বড় ইস্যু হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং পিএসসি তাদের গঠন। আর একটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সেখানে 100 জন উচ্চকক্ষে থাকবেন এবং সেটা কি প্রক্রিয়া হবে। আর একটা হচ্ছে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ কমে যাওয়া, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো। এই সবগুলা বিষয়ের সাথেই বিএনপি খুব প্রকাশ্যে সহমত পোষণ করে না, অনেকগুলোর সঙ্গে করে, সবগুলোর সঙ্গে করে না। এবং সবশেষ যেটি, সেটা হচ্ছে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার প্রক্রিয়া রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে। হ্যাঁ, এই চারটার ভিতরে একজন ভোটার হিসেবে আমি যদি তিনটাতে একমত হই, ধরেন আমি শুধু শেষেরটা একমত না, আমার জন্য অপশন কি? এটা তো মেনে নিতে হবে, কোনো অপশন তো নাই। গণভোটে তো আপনাকে ডিফারেন্ট অপশন দেওয়ার সুযোগই নাই। এটা বিষয় হয়েছে যে দেখুন, আমি একটু টেকনিক্যালি একটা ডিফিকাল্ট পজিশনে এই মুহূর্তে আছি এটা নিয়ে কথা বলার জন্য। আর কারণ আমাদের যথাযথ মানে পর্যায় থেকে এটা রিয়েকশন দেওয়া হবে। কাজে আমি যতটুকু আমাদের ইন্টেনশন, আমাদের এতদিনের যা বোঝাপড়ায় যেটা বুঝি, যে আমরা আসলে মানে দিন শেষে সবগুলো দলই, বিশেষ করে শুরু থেকেই সময় লেগেছে 270 দিন, আমি একমত এটা শাহরিয়ার ভাইয়ের সাথে। সময়টা আমি খুব বেশি ধরি না, কারণ কি জানেন, যে এই বোঝাপড়াটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কখনো ছিল না। এই যে বোঝাপড়া যেভাবেই হোক না কেন, আমরা অনেক কিছু নিয়ে যে 100% সহমত এখানে তা তো না। আমাদের নোট অফ ডিসেন্ট আছে, আরো বহু বিষয় আছে যেগুলো আমাদের আপত্তির পয়েন্ট ছিল, কিন্তু দেখুন আছে তো অবশ্যই, এখনো নিশ্চয়ই আছে। কিন্তু আমরা তো একমত যখন বললেন সম্মানিত প্রধান উপদেষ্টা, তখন তো আমরা এটার সাথে মানে আমাদের দলীয়ভাবে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে আমরা এটা অ্যাকসেপ্ট করেছি। এই যে বিষয়টা, সেখানে হচ্ছে যে 100% সকল দলকেই মানে কি বলবো, সকল দলেরই 100% চাহিদা হয়তোবা সহজ নয়। কিন্তু এখানে একটা লাস্ট যে বিষয়টা আপনি বললেন, যে এই যে আপনি আলাদাভাবে আপনার একটা মত দিতে চাইছেন, এটার সুযোগ নেই। গণভোটে এই জায়গাটা আপনাকে মেনে নিতে হবে। এইটা যদি সীমাবদ্ধতা বলেন অ্যাজ আ হোল, এটা হচ্ছে সীমাবদ্ধতা। একটা কথা শাহরিয়ার ভাই কিন্তু বলেছেন, যে এটাতে হ্যাঁ দিলেই এগুলো যে একেবারে পলিসি আকারে আছে তা কিন্তু না। প্রতিটা জিনিসই বেশ রুম রেখে দেওয়া হয়েছে, স্পেস রাখা হয়েছে, যে সংসদে হ্যাঁ এটা নিয়ে কথা হতেই হবে। কারণ হচ্ছে যে আপনি হঠকারিতার সাথে কিংবা আগামী চিন্তা না করে কোনো কিছু না, যারা এখানে দায়িত্বপ্রাপ্ত হবেন এবার সংসদে, যারা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ সোজা কথা যারা সংসদে যাবেন, তাদের উপরে কিন্তু অনেক অনেক বড় দায়িত্ব। এবার প্রতিটা বারের সংসদ সদস্য যারা যান, তাদের তুলনায় এবারে সংসদ সদস্যরা একেবারে মানে সব অর্থেই অনেক বেশি রেসপন্সিবিলিটি নিয়ে যান। এক্সপেকটেশনের চেয়েও রিয়েলিটি হচ্ছে যে তারা যদি ফেল করেন, আগামীর বাংলাদেশটা একটা ঝুঁকিতে পড়বে। ফলে ওই জায়গাটায় এই জায়গাটা প্রশ্ন, এই যে আপনি বললেন যে এটা একদম পলিসি হয়ে যাবে না, হ্যাঁ যদি পাশ করেও, ধরেন হ্যাঁ পাশ করলো গণভোটে, তারপরে একটি রাজনৈতিক দল, ধরে নিচ্ছি বিএনপি ক্ষমতায় গেল, বিএনপি সংসদে আলোচনা করে এই যে চারটা প্রস্তাব, এই চারটা প্রস্তাবের তিনটাকে বাদ দিয়ে দিতে পারবে নাকি? এটা তো পারবে না, আমি সেটা মিন করি না, বলছি ওয়েটা কি হবে। দেখুন, আচ্ছা তাহলে এটা রাখতে বাধ্য থাকবে না। এখানে দেখুন, আপনাকে আমি বলি, এখানে কিন্তু 30টা, আপনি যে লাস্ট ক্লজটা পড়লেন, যেইগুলোতে ঐকমত্য হয়েছে সেইগুলোতে কিন্তু শুধু আপনার বলা আছে যে সেগুলো বাস্তবায়ন হবে না, কিন্তু 1, 2, 3 তো আপনাকে করতে হবে। 1, 2, 3 হ্যাঁ ভোট যখন হবে, তখন ওয়েটা তখন ডিসকাশনের সুযোগ থাকবে। উচ্চকক্ষ হয়তো পিয়ারও চলে আসবে, যেহেতু এখানে ওইভাবেই বলা আছে। কিন্তু এই জায়গাটা প্রধানমন্ত্রীর ক্ষমতা, এগুলোতে তো আমরা একমত হয়েছি, রাষ্ট্রপতির এগুলোতে তো আমরা বহু বিষয়ে একমত হয়েছি। ঠিক আছে, যেমন উনি বললেন যে নোট অফ ডিসেন্ট যে জায়গাগুলোতে আছে, নোট অফ ডিসেন্টের জায়গাগুলো কি কি, যেমন আপনার এই সরকারি কর্ম কমিশনের ইয়েতে আসেন, ওখানে হচ্ছে নোট অফ ডিসেন্টে, আমাদের নোট অফ ডিসেন্ট কি ছিল, আমাদের নোট অফ ডিসেন্ট হচ্ছে সরকারি দল যেই হোক না কেন সে, তার একজন সদস্য, আর 5 জন হচ্ছে বিরোধী দল থেকে সদস্য। এই জায়গাটাই একটা ইয়ে ছিল যে রেশিও সমান। আমাদের নোট অফ ডিসেন্টে কি, আমাদের নোট অফ ডিসেন্ট হচ্ছে সমান সমান হতে হবে, 2, 2, 3, 3 এই রেশিওতে যেতে হবে। তো এইরকম আমাদের হিসাবে আমরা যৌক্তিক নোট অফ ডিসেন্ট দিয়েছি, ওনাদের হিসেবে তারা তাদের মতো প্রস্তাবনা দিয়েছেন। এইখানে প্রতিটাই বাস আপনার সংস্কার করতে হবে, কিন্তু সেইটা আসলে আইন পর্যায়ে যেতে যেতে এটা কি দাঁড়াবে, এবং আইনটা এখানে যেটা আপনি কমিটমেন্ট করেছেন, যেখানে আপনি সই করেছেন, সেগুলো তো আপনি বাস্তবায়ন করতে আপনি বাধ্য, আপনি মরালি অব্লিগেটেড, আপনি বাই মানে গণভোট আপনি অব্লিগেটেড। এখানে যেটা গণভোটের আসলে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে 77-78 সালে গণভোট নিয়ে আমি একটা ডিফারেন্স এই গণভোটের সাথে, ওখানে 19 দফা সবই একমত, কিন্তু ওই গণভোটটা ছিল শহীদ জিয়াউর রহমান তার ক্ষমতাতে, তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন কি করবেন না, উপযুক্ত মানুষ কিনা, এক লাইনের প্রশ্ন ছিল। ফলে যেটা হয়েছে এখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস
তার লেজিটিমেসি বা তিনি সংসদ পরিচালনা করবেন কিনা বা পরবর্তী সরকার প্রধান হবেন কিনা ওইটা নয়। গণভোটটা একেবারে সব অর্থে একেবারে এটাকে বলে আমাদের সাংবিধানিক একটা মানে- চেঞ্জ আনা, এবং মানে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে এটা এতটাই মানে সেটা একটা- একাডেমিক, একটা এটা রূপরেখার এতটাই মতো। একাডেমিক যে আপনি যেভাবেই যান না কেন এটাকে আসলে ইজ ভেরি টাফ। এটা আপনার ওই যে আরেকটা বিপদ এবার কিন্তু হবে আপনাকে, আমি এবার বলি যে আপনি আশেপাশে যা দেখছেন আমাদের চারপাশে যত দিন যাচ্ছে সিচুয়েশন কিন্তু কোনো না কোনো ভাবে অশান্ত, আগের তুলনায় প্রতিদিনই মনে হয় যে আনরেস্ট বলেন বা একটু একটু করে খারাপ বা হচ্ছে। নানা ধরনের মানে কি খুব মানে চোখে পড়ার মতো অঘটনগুলো বা দুর্ঘটনাগুলো বা ক্রাইমগুলো অনেক বেশি ঘটছে, এটা কিন্তু বাড়তে থাকবে। তো এইটা কিন্তু এইটার আরেকটা প্রত্যক্ষ ফলাফল হবে আপনার ওই যে গণভোটে হ্যাঁ আর না ভোটের ক্ষেত্রেও আমরা যেভাবেই বলি না কেন একটা ভোট স্ট্যাক কিন্তু আছে পালিয়ে যাওয়ার শক্তির। হ্যাঁ, এবং ওটা নিয়ে জি। আলাদা আলাপি করবো যে জি। গণভোটে হ্যাঁ না জিতলে কি হবে। টুলিয়া না আপা- জিতবে না, না, হ্যাঁ জিতবে। টুলিয়া আপা, না আমরা ইনশাল্লাহ। হ্যাঁ বলছি জিতবে যদি ইনশাল্লাহ। না, আপনি ভোটের ফলাফল নিশ্চিতভাবে আগে বলতে পারেন নিশ্চিতভাবেই না। বলতে পারি এটা। অর্থাৎ আমরা আশা করি, একদমই, বলতে জি, পারি না, ইনশাআল্লাহ, আশা করি ইনশাল্লাহ, ইনশাআল্লাহ, ওই যে ইনশাল্লাহ ইনশাআল্লাহ। বলছি, জি। আল্লাহর ইচ্ছা, টুলিয়া আপা, আমাদের না। আপনার কাছে প্রশ্ন হচ্ছে আমি নাগরিক হিসেবে 4টা বিষয়ে 3টাই একমত, একটাই একমত না। হাবিবা আপা বলছেন বা আমিও জানি যে এটা আসলে ওই সুযোগ নাই। সেক্ষেত্রে মানে আগের গণভোটগুলোর সঙ্গে এটা একটা চরিত্রগত পার্থক্য এবং এই অবশ্যই। বিষয়গুলো অনেকাংশে জটিল, যে বিষয়গুলোর সঙ্গে মূলত পার্লামেন্ট এবং ল মেকাররা জড়িত আসলে বেশিরভাগ ক্ষেত্রে। ফলে সেখানে পাবলিক ইন্টারেস্ট যতটা সেটা হয়তো শিক্ষিত মধ্যবিত্তরা বুঝবে। শারীর ভাই বললেন অনেকেই বুঝে গেছেন। আসলে কি বুঝে গেলেন বা সেই পরিমাণ আমরা ডিজিটাল লিটারেসিকে আমরা তাই করতে পারি? আমরা তো যা দেখি সেটাই শেয়ার দিই এখন পর্যন্ত। আমার কাছে মনে হয় যে খুব বেশি হলে যারা এই যে টক শো দেখে বা এগুলো আলোচনার মধ্যে থাকে তারা ছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর এগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথাও থাকেন, এবং তারা ঠিক এই ল্যাঙ্গুয়েজ বা যে জিনিসগুলো এইভাবে তারা বুঝবে না। তাদের বোঝাতে হবে রাজনীতিবিদ যে পাথের আছে তারা যদি এটাকে সহজ করে দেয় যে আমরা এটা আছে তোমরা, কিন্তু সেই ক্ষেত্রেও মানে নির্বাচনটাকে অর্থবহ করতে হলে কিন্তু মানুষকে বুঝে শুনে তার রায়টা দিবে, এটাই সবাই আশা করে। কিন্তু গণভোটের ক্ষেত্রে যে প্রশ্নগুলো যে ধরন তাকে যতই আপনি সহজ করে দেন, অনেকের মাথায় 90 বছরের একজন মহিলা তার মাথায় এটা কেমন ভাবে যাবে যিনি আদতে কোনোদিন লেখাপড়ার মধ্যেই আসেনি। তা এরকম জিনিসগুলো আমাদের এইগুলো মাথায় রেখে আসলে এই ইলেকশনটা করতে হবে। আবার জানতে চাই, যে- ধরেন অধ্যাদেশ হয়ে গেছে, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলছেন, এরপরে কি এই প্রশ্নগুলাকে সিম্পলিফাই করার সব স্টেক হোল্ডারদের কোনো সুযোগ আছে না, নাকি এটা অপরিবর্তন? না, এখানে প্রশ্নগুলো সহজ করার কোনো সুযোগ নাই, কিন্তু মানুষকে মৌখিকভাবে যখন বোঝানো যাবে তখন তো সহজ করে বোঝানোই যাবে। এটা তো বোঝাতে তো আর কোনো বাধা নাই, কিন্তু প্রশ্নের ধরনটাকে এটাকে আর সহজ করা কোনো অধ্যাদেশেও এটা আছে এবং আদেশেও তাই আছে। অতএব যে ব্যালট হবে সেখানে আর এটাকে সহজ করা যাবে না। আপনার অনেক অভিজ্ঞতা, ধরেন আমরা নির্বাচনের সময় প্রার্থীদের যে টাইপের প্রবণতা দেখি, এক প্রার্থী ওই এলাকার আরেক প্রার্থীর বিরুদ্ধে কথা বলে ভোটের একটা ইয়ে টানার চেষ্টা করেন। নির্বাচনে অনেকগুলো রেটরিক তৈরি হয়, সেটার সঙ্গে অঞ্চল, ধর্ম, রাজনৈতিক দল, প্রতীক, অতীত, ভবিষ্যৎ কর্মকাণ্ড ইত্যাদি জড়িত হয়। এখন প্রার্থীর কি ঠেকা পড়বে, মানে যিনি এককভাবে একজন এমপি হবেন ওই এলাকায়, যেখানে তার নিজের দলের আরো 3-4 জন প্রতিদ্বন্দ্বী এবং কেউ কেউ হয়তো বিদ্রোহী থাকতে পারে, তিনি নিজের সেই মার্কেটিংটা না করে তিনি গণভোটের মার্কেটিং না করবেন। না, তিনি তো নিজেরটা অবশ্যই করবে, সেই সাথে তিনি করবেন, কারণ তার একটা দায়বদ্ধতা আছে। রাজনৈতিক দল, সে একটা বিলং করে একটা রাজনৈতিক দলে, সেই দলের আদর্শ, সেই দলের চিন্তা সবকিছুই তো সে বহন করে। অতএব তার এখানে দায়বদ্ধতা থেকে সে কাজটা তার মানে করবে। একটা দলের একটা সুস্পষ্ট নির্দেশনা লাগবে এক্ষেত্রে। অবশ্যই অবশ্যই লাগবে। জি, শাহরির ভাই, আপনি আরেকবার একটু সহজ করে বলবেন কিনা, সব ইস্যুতে একমত না হলে সেই ভোটার কি করবে? এবং ধরেন যে শিক্ষিত সে একমত হলো, তা একমত হয়েই সে হয়তো ভোট দিল, আবার তার তো এইটারও চান্স আছে সে একমত না, ফলে সে ভোটটা অ্যাভয়েড করলো। ফলে সংসদ নির্বাচনে ভোটের হার যা হবে আর গণভোটে ভোটের হার যদি একই নাও হইতে পারে, কিন্তু সেটা যদি অনেক কম হয় কোনো কারণে, মানে আপনারা যদি বুঝাইতে ব্যর্থ হন, ধরে নেন সরাসরি কথা, না জিতে গেল, না সেটা এটা আলাদা ধরে লাভ, সেটা আলাদা লাভ। আপনি বুঝাইতে পারলেন না, মানে ভোটার ভোট দিতে গেল না, এই ভোটটা দিল না, আমি ভোট দিতে গেলাম, আমি জামাতকে বা বিএনপিকে বা জুনায়েদ সাকিকে ভোট দিলাম, কিন্তু আমি হ্যাঁ নাতে ভোট দিলাম না, এই ভোটারদেরকে আপনি কি বলে উদ্বুদ্ধ করবেন? আগে আপার একটা কথায় একটু বলি, 90 বছরে আমাদের দেশের মানুষের
গ্রাম অঞ্চলের 2টা জায়গা হচ্ছে খুব উৎসব মুখর জায়গা, কারণ তাদের বেড়ানা ঘুরতে যাওয়ার কোনো জায়গা নাই। দেখবেন হাসপাতালেও যখন যায় মানুষ টিপ টিপ দিয়ে তারপর ডাক্তারের কাছে যায়, কারণ তার তো ঘোরার কোনো জায়গা থাকে না। ঠিক ভোটের দিন দেখবেন যে মানুষ খুব সেজে গুজে যায়। সো 90 বছরের একটা মানুষ, এই 31 দফা কিন্তু আমার এই ইয়ার মধ্যে আছে। আমি যদি বলি বিএনপির যে 31 দফা সেটা কিন্তু এই সনদের মধ্যে আছে। তাহলে যদি উনি ধানের শেষে ভোট দিতে যেতে চায় তাহলে তাকে তো 31 দফা বুঝতে হবে। মানুষ ওটা করে না। মানুষ ভাবে কি জানেন, যে খালেদা জিয়া, জিয়াউর রহমান এদেশের খারাপ করবে না, ওই জন্য আমি ধানের শেষে ভোট দেবো, যা করবে আমার জন্য ভালো। সেটার আর যদি সাথে কিছু খারাপ করে থাকে সেটা ভুলে করছে। মানে নিলাম। এই যে 90 বছরের ভদ্র মহিলার চিন্তাটা হবে এইটা, যে কি বিএনপি দেখে আসছে বাবা, দেশে বহুদলীয় গণতন্ত্র করছে। জিয়াউর রহমান যখন মারা গেছে তার বাক্সের মধ্যে সেরা গেঞ্জি ছাড়া কিছু পাওয়া যায়নি। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না জিয়াউর রহমান অসৎ। জিয়াউর রহমানের ঘড়ি ঠিক করার টাকা ছিল না, সে পুরাতন ঘড়ি পড়ছে। দিস ইজ দা, আপনি হয়তো বললেন যে ভোটে এই গেমের এই কথাগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে আকর্ষণ। 31 দফায় 2 কক্ষ বিশিষ্ট সিনেট আর পার্লামেন্ট, এটা খুব 90 বছর বুড়া কেন কেউ শুনতে আগ্রহী না। কিন্তু So, 19 বছরের যে এবার আপনার কাছে ওই জায়গায় আসি, যারা আজকের এই তরুণ প্রজন্ম, যাদেরকে আমরা বলতেছি জেন জি, যাদেরকে আমরা আগে বলতাম ফার্মের মুরগি, কিন্তু তারা যখন আজকে বিভিন্ন টক শোতে আসতেছে, তাদের যে কথা, তারা সারা পৃথিবীর সমস্ত কনস্টিটিউশন নিয়ে যেভাবে কথা বলতেছে, সো দিস ইয়ং জেনারেশন দে আর মোর অ্যাবাউট কি ইনসাইড দিস সনদ। সো আপনি দেখবেন যে তাদের ভোটার সংখ্যাটা কিন্তু অনেক বেশি এবারে, কারণ এরা তো ভোট দিতে পারেনি। এই 18 থেকে 25-26 বছর পর্যন্ত এদের কিন্তু ভোট দেয়নি। সো তারা কি করবে, এই হানা তো তারা বোঝে, কারণ আমাদের যে রাস্তায় যে আন্দোলন, সেখানে আমাদের মতো বয়স্ক লোকের চেয়ে তাদের সংখ্যাটাই বেশি ছিল। সো আমি যদি এইভাবে রেটরিক ধরি যে তাদের সংখ্যাটা তো বেশি হয়, তাহলে তাদের সংখ্যা যদি আমরা হার পক্ষে ধরে নিই, তাহলে জয়যুক্ত হবে। দ্বিতীয় আর একটা, কেউ নাই দিতে পারে, আমি গণভোট নিয়ে আমি ভোট দিব না, গণভোটের সংখ্যা কি কম হলো, কিন্তু তার মানে এই না যে আমি ওটাকে নাও ধরতেছি না। আর টার্ন আউট, আমাদের দেশে কিন্তু এই আইন নাই যে 50%-এর নিচে হলে ইলেকশন বাতিল হয়ে যাবে, এরকম কিন্তু যেটা টার্কিতে আছে বা পৃথিবীর অন্যান্য দেশে আছে। আমাদের দেশে কিন্তু তা নাই। আমাদের দেশে যা ভোটার আসবে, ওই ভোটের মধ্যে আমি দেখব কোনটা বেশি জয়লাভ করে। সো এইখানে ওই রেটরিক প্রবলেমটা বা মেজরিটি প্রবলেমটা এথিক্যাল একটা ইস্যু হতে পারে না, এটা হবে না, কারণ আজ পর্যন্ত কোনোদিন এটা হয়নি আপনার। আর একটা লোক যখন যাবে, দুইটা যদি অসৎ উদ্দেশ্য না থাকে, যেমন আমি আপনাকে 2টা ইয়া দিলাম, সে ভোটটা দিবেই। আর যদি ভোট না দিয়ে কিছু লোক করতে পারে, আপনাকে বলেছে সাবোটাজ করার জন্য, সে করবে কি, এটা ভাঁজ করে পকেটে নিয়ে এসে বাইরে নিয়ে এসে দেখাবে, আর এগুলো সব আগে সিল মারা ছিল, আমি হচ্ছে ভোট কেন্দ্রের বাইরে পাইছি। সো দ্যাটস হাউ আমার পার্শ্ববর্তী দেশ এরকম খেলাটা খেলবে। এবং আগেই বলে দিলাম, এরকম খেলাটা তারা খেলবে যে এই ভোটকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আমরা জিতলে বলবে এর কোনো ইলেকশন না, আগের থেকে এগুলো সিল দেওয়া ছিল। কিছু লোক এটা করবেই, কারণ কি, এইটার সাথে আমাদের সামনের মুক্তির সংগ্রাম জড়িত, কারণ আমরা ভারতে আধিপত্যবাদের বাইরে আসতে চাচ্ছি, তো এটা তো কেউ সহজে মেনে নেবে না। আচ্ছা, সাহেবের সাথে একটু দ্বিমত করবে এই কারণে যে সাহেব গণভোটের ব্যাপারটা বললো, জাতীয় সংসদে যে দল হেরে যাবে সে বলবে যে জাতীয় সংসদে কাস্টিং হয়েছে 75%, গণভোটে হলো 45%। তার মানে কোথায় তাহলে কারচুপিটা? যে দল হেরে যাবে সে দল এই প্রশ্নটা করবে। আমাদের যেটা করতে হবে, ভোট কেন্দ্রের থেকে কেউ জানে কোনো ব্যালট, এইটাই ইলেকশন কমিশনের কাজ, যে কোনো ব্যালট জানে বাইরে না নিতে পারে। তুমি নাই ভোট দিতে পারো, কিন্তু খালি তোমাকে ফেলতে হবে। যাই ফেলো ওখানে ফেলতে হবে। ফলে এটা আরেকটা একটা নজরদারিরও প্রশ্ন থাকবে। এই নজরদারিতে এটা থাকতে হবে। ইলেকশন কমিশনের এবং নজরদারি মানে কিন্তু আপনার সময়টা দীর্ঘ হবে, আপনার ভোটার এখন সংখ্যা বাড়াতে হবে, কক্ষ সংখ্যা বাড়িয়ে ফেলতে হবে।